সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন BAG-এড প্রোগ্রামের ফসলের রোগ ও আগাছা BAE 5201 কোর্সের পার্ট 4 হতে আলোচনা করব। আজকে এই বিষয়ে আমাদের সামনে আলোচনা করবেন বিশিষ্ট উদ্ভিদ রোগতত্ত্ববিদ, কৃষিবিজ্ঞানী, গবেষক এবং স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মাননীয় ডিন প্রফেসর ডক্টর AQM বজলুর রশিদ। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের আলোচনায় কি কি বিষয় থাকছে। আজকে আমরা টমেটোর বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ, বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ এবং আর দমন পদ্ধতি জানতে পারবো। স্যার, আলুর মতো টমেটো একটি গুরুত্বপূর্ণ সবজি, শিওর, এবং এই সবজি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে বলে আমরা জানি বা দেখতে পাই। তো আপনি টমেটোর গুরুত্বপূর্ণ কয়েকটি রোগের নাম আমাদেরকে বলবেন। ধন্যবাদ জনাব রকিবুর রহমান। আসলে আমাদের আলু একটা সবজি, গুরুত্বপূর্ণ সবজি, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তবে টমেটোটা সারা বছর না হলেও এটার কদর কিন্তু কম নয়। বিশেষ করে শীতকালে আমরা এই যে সালাদ হিসাবে বা সবজি হিসাবে সাধারণত আমরা টমেটোটা ব্যবহার করি। মৌসুমী ফসল বা সবজি হলেও এটা কিন্তু টমেটোর একটা সাংঘাতিক গুরুত্ব আছে। তো এই টমেটোরও কিন্তু আলুর মতোই কতগুলো গুরুত্বপূর্ণ রোগ আমাদের দেশে হয়। তার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ রোগগুলো আপনাদের বইয়ে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বইয়ে যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো হলো, 1 নম্বর হলো ওই আলুর মতোই লেড ব্লাইট, এরপরে উইল্টিং বলে, ঢলে পড়া বলা হয়। এরপরে ভাইরাসের একটা রোগ আছে যে মোজেক রোগ, এবং এরপরে যে জিনিসটা নেমাটোড দিয়ে হয়। আলুতে কিন্তু আমরা নেমাটোড সাধারণত এখানে আলোচনা করি নাই, কিন্তু শিকড়গিট বা নেমাটোড, রুট নট নামে যে রোগটা, সেটা মূলত এই 4টা রোগই টমেটোর জন্য আমরা এই বইয়ে সিলেক্ট করেছি, এবং এটার উপরে আমরা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। তো আমরা এখন, আপনি আবার টমেটো তো বললেন লেড ব্লাইট আর একটা রোগ। হ্যাঁ, তো এই লেড ব্লাইট রোগ এবং আলুর লেড ব্লাইট রোগ দুটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। তো এই বিষয়ে একটা কারণ এবং লক্ষণ। ধন্যবাদ জনাব রকিবুর রহমান। আসলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে ফসল ভিন্ন, একটা আলু আর একটা টমেটো, কিন্তু প্যাথোজেন সেম, ডিজিজও সেম, অর্থাৎ রোগ এক, প্যাথোজেন বা রোগ জীবাণুও এক। সেটা হলো ফাইটোপথরা ইনফেস্টেন্স। এটা একটা ছত্রাক জাতীয় রোগ জীবাণু। সুতরাং যেহেতু একই প্যাথোজেন বা একই রোগ জীবাণু দুটো ফসলে করে, এবং সিমটম বা লক্ষণগুলো কিন্তু প্রায় কাছাকাছি, তারপরেও আসেন আমরা দেখি যে এই টমেটোর উপরে লেড ব্লাইট দ্বারা যে লক্ষণগুলো হয় সেগুলো দেখতে কেমন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টমেটোর যে লেড ব্লাইট আলুর লেড ব্লাইট রোগের মতোই কিছুটা, তারপরেও ফসল হিসাবে একটু বেশ কম হলো এই যে ফাইটোপথরা ইনফেস্টেন্স নামক যে ছত্রাক, এটা আক্রমণ করলে প্রাথমিক অবস্থায় বয়স্ক গাছে
সাধারণত টমেটোর ক্ষেত্রে বয়স্ক গাছের কিনারা থেকে এটা কালচে বাদামি ওয়াটার সোক বা পানি ভেজা আঁকাবাঁকা দাগ দেখা যায়। এইটা যখন অনুকূল আবহাওয়া পায় তখন এই পাতার থেকে এই লক্ষণটা কিন্তু কাণ্ডে চলে আসে। সুতরাং কাণ্ডের গায়েও আপনারা দেখতে পাচ্ছেন যে কালো বর্ণ এবং অনেক জায়গায় অনেক সময় ভেঙে পড়ে, এখান থেকে কালো অংশ থেকে ভেঙে যেতে পারে এবং টোটাল গাছটা এইভাবে শুকায়ে যেতে পারে বা মারা যেতে পারে, মারা গিয়ে এই টোটাল গাছটাকে ধ্বংস করে দিতে পারে। আমরা টমেটোর যে লেড ব্লাইটটা পাতার কাণ্ডেই দেখলাম, কিন্তু এখানে পাতার কাণ্ডেই সীমাবদ্ধ নয়। আসলে মেন যে জিনিস আমাদের ফসল টমেটো গাছে থাকা অবস্থায় এই যে টমেটোর উপরে দেখেন এই ধরনের ডিসকালার্ড এটা ডিসকালার্ড বা বাদামি রঙের, হালকা বাদামি রঙের কিছু কালো দাগ পড়ে, এখান থেকে পরিষ্কার বোঝা যায়, এদিকে দাগগুলো দেখা যায়। এমনকি আমরা যদি এই পানি ভিজা দাগগুলো দোকানে টমেটো কিনতে যাই, সেখানেও কিন্তু আমরা এগুলো দেখতে পাবো। শুধু তাই নয়, আমরা যে টমেটো বাজারে দেখি বা আমরা খেতে অনেক সময় দেখি, তাহলে এই যে লেড ব্লাইট আক্রান্ত টমেটো, আমরা তো বুঝতে পারি না, বাজারে গেলে এই ধরনের টমেটো কিন্তু আমাদের চোখে পড়ে এবং এই যে দাগওয়ালা ফাইটোপথরা ইনফেস্টিস দ্বারা এই যে পচে যাওয়ার মতো অবস্থা হয়, এই অবস্থা টোটাল অনুকূল আবহাওয়াতে মানে অর্থাৎ গোটা টমেটোটাকেই নষ্ট করে দিতে পারে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত টমেটোগুলো খাবার অনুপযোগী হয়ে পড়ে। ধন্যবাদ স্যার। তো আপনি বলেছেন স্যার লেড ব্লাইট অফ পটেটো এবং লেড ব্লাইট অফ টমেটো দুইটা একই অর্গানিজম দ্বারা হচ্ছে, তাহলে কি এদের দমন পদ্ধতি একই রকম? কিছুটা একই রকম না হলেও কিছুটা পার্থক্য আছে। যেমন আলু গাছে যখন রোগ হয়, এই প্যাথোজেন দিয়েই হয়, এই রোগই হয়, তাহলে আমি টমেটো যখন করব, তখন যদি আমি দেখি যে এই ক্ষেতটা বা এই জমিটাতে আলু করা হয়েছিল এবং সেই আলু এই লেড ব্লাইট দ্বারা আক্রান্ত ছিল, তাহলে ওই ক্ষেতে কিন্তু আমার টমেটো করা ঠিক হবে না। কারণ এই ফাইটোপথরা ইনফেস্টেন্স বা ছত্রাকটা, এটা কিন্তু আসলে মাটিবাহিত একটা রোগ জীবাণু, অর্থাৎ ওখান থেকে ওই মাটির থেকেই কিন্তু টমেটো গাছে উৎপন্ন হতে পারে। এটা খেয়াল রাখা দরকার। যখন আমি টমেটো গাছ লাগাবো তখন এই জিনিসটা বিশেষভাবে খেয়াল করা দরকার। তারপরে যখন রোগ দেখা দেয়, সঙ্গে সঙ্গে আমাদের কিছু কেমিক্যাল কন্ট্রোল মেজার, যেমন ডায়াথেন M45 অথবা বর্দু মিক্সচার, আপনারা জানেন এই ডায়াথেন M45 এবং বর্দু মিক্সচার আমরা স্প্রে করে দিতে পারি, দিলে পারে রোগটা অনেকটাই কমে যাবে। স্যার, আমি এখন আপনার নিকট ঢলে পড়া বা উইল্টিং রোগ সম্পর্কে জানতে চাচ্ছি, এই রোগের কারণ এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণসমূহ। টমেটোর এই উইল্টিং বা ঢলে পড়া রোগটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। আমরা যদি মাঠের দিকে খেয়াল করি তাহলে দেখব যে এর গুরুত্ব কেমন। তবে এই রোগটা কিন্তু এটাও একটা মাটিবাহিত ছত্রাক দিয়ে হয়, সেটা হলো ফিউজেরিয়াম বা ভার্টিসিলিয়াম দিয়েও হতে পারে। ভার্টিসিলিয়াম নামক এক ছত্রাক আছে। আর এছাড়াও একটা ব্যাকটেরিয়া আছে যে সিডোমোনাস সোলানেসেরিয়াম বলে, এই সিডোমোনাস ব্যাকটেরিয়া দ্বারাও হতে পারে। তো আমরা এখানে যেটা মেইনলি মেনশন করছি সেটা হলো ফিউজেরিয়াম অক্সিস্পোরাম। এই ফিউজেরিয়াম অক্সিস্পোরাম নামক ছত্রাক দিয়ে এই রোগটা হয়ে থাকে, উইল্টিং বা ঢলে পড়া। এর লক্ষণগুলো হ্যাঁ, এটার খুব সহজ লক্ষণ। এই উইল্টিং বা ঢলে পড়ার লক্ষণগুলো আপনারা ইতিমধ্যে এর আগে দেখলেন যে অন্যান্য রোগগুলো সাধারণত পাতায় বা ফলে স্পট বা দাগ বা এই ধরনের লেশন বা কোনো বিষয় আছে, কিন্তু যখন উইল্টিং হয়, ঢলে পড়া রোগ হয়, তখন কিন্তু এ ধরনের কোনো স্পট স্বাভাবিকভাবে নাও দেখা যেতে পারে, বরঞ্চ টোটাল গাছটাই কিন্তু ঢলে পড়ে এবং এই ঢলে পড়াটাই লক্ষণ। এটা হয় কি, এটা যে মাটিতে আক্রান্ত হতে পারে, আবার কিন্তু শিকড়ে আক্রান্ত হলেও
গাছটা ওভারঅল গাছটা এটা ঢলে পড়ে। তাহলে আসেন দেখি এই ঢলে পড়া রোগটা কেমন দেখতে, এর লক্ষণগুলো। টমেটোর ঢলে পড়া রোগ, আপনারা শুনলেন যে আসলে রোগটা মাটিবাহিত যে রোগ জীবাণু, বিশেষ করে ফিউজেরিয়াম দিয়ে এটা হয়, ফিউজেরিয়াম অক্সিসপিরাম। চারা গাছের বয়স্ক পাতাগুলো নিচের দিকে ঢেলে পড়ে এবং ধীরে ধীরে সমস্ত গাছ নিতিয়ে পড়ে এবং মারা যায়। এই যে দেখা যাচ্ছে আমরা এই গাছটার আসলে এখানে কিন্তু কোনো স্পট বা দাগ বা ওই ধরনের কিছু না, টোটাল গাছটাই আসলে যদি শিকড়ের সমস্যা হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই উপরে কাণ্ডতে এটা দেখা দেবে, পাতা, ফুল, ফল বা উপরে কাণ্ড এইগুলোতে। তো এইভাবে গোটা গাছটাই কিন্তু ঢলে পড়ে। মজার ব্যাপার হলো যে আসলে উইল্টিং বা ঢলে পড়া রোগে টমেটোর উপরে, কাণ্ডের উপরে অনেক সময় কোনো দাগ বা কোনো স্পট দেখা না গেলেও যেটা যে কারণে ঢলে পড়ে সেটা হলো যে আমরা যদি একটা কাণ্ডকে সেকশন করি বা চিরে ফেলি তাহলে এর ভিতরের অংশটা কী দেখা যায়। আসলে মাটি থেকে যে সমস্ত নালা দিয়ে পানি সঞ্চালন হয় বা নিচের থেকে বা উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে যে পানির এই যে ভেসেলগুলো, এই ভেসেলগুলোতে কালো বা ফ্যাকাশে রঙের দাগ দেখা যায় এবং এটাই কিন্তু আসলে ঢলে পড়া রোগের লক্ষণের প্রধান বৈশিষ্ট্য, যে এর ট্রান্সলোকেশন যে সিস্টেম, এই সিস্টেমটাকে একদম ধ্বংস করে দেয়। এটা স্বাভাবিক কাণ্ডের এরকম অবস্থা হইতে পারে না। যেহেতু ঢলে পড়া রোগের কারণে গাছ টোটালটা নিজেই ঢলে পড়ছে, সেহেতু নিশ্চয়ই উৎপাদনও ব্যাহত হয়। হ্যাঁ, টোটাল আসলে ডিসরাপশন অফ দি গ্রোথ অফ দি প্ল্যান্ট। এর কারণে আমাদের এটা দমন করা দরকার। স্যার, দমন পদ্ধতি সম্পর্কে একটু। টমেটোর ঢলে পড়া রোগটা দমন এটা খুবই কঠিন এবং দুরূহ কাজ। কারণ হলো এটা তো আসলে মাটির থেকে আক্রমণটা হয়। গাছের উপরে যদি আমি কোনো কেমিক্যাল দিই বা কোনো স্প্রে করি বা কোনো দমন ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিন্তু এটা হবে না। আর গাছ যদি একবার বড় হয়, বড় গাছে যদি এটা আক্রান্ত হয় তাহলে এটা এর অ্যাকশন তো নিচে থেকে উপরে কাণ্ড, শাখা, পাতা এগুলোতে, ওটাকে রিভাইভ করা ইটস ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন। এই জন্য এটা সাধারণত আগের যে সমস্ত ফিউজেরিয়াম বা এই সমস্ত রোগ জীবাণু সহ যে সমস্ত আক্রান্ত জমি, ওই সমস্ত জমিতে এই টমেটো লাগানো ঠিক নয়। আর যদি হয় কখনো তাহলে জমি যদি না থাকে, বিকল্প ব্যবস্থা না থাকে, তাহলে সেই জমিটা আসলে শোধন করে নেওয়া দরকার চারা লাগানোর আগে। তারপরেও শোধন করার তারপরেও যদি দেখা দেয়, ফিউজেরিয়াম কিন্তু এক মাটিবাহিত হলেও এটা কিন্তু একটা বীজবাহিত রোগ জীবাণু, সুতরাং এই ফিউজেরিয়াম বীজের থেকে যদি আসে আর মাটি শোধন করার পরেও যদি আপনি গাছে দেখা যায় এটা আক্রান্ত হয়েছে দু একটা, যখনই দেখা যাবে তখনই কিন্তু এটাকে তুলে ফেলে দেওয়া বাঞ্ছনীয়। টমেটোর মোজাইক রোগ তো আরেকটি গুরুত্বপূর্ণ রোগ স্যার। শিওর। তো এই রোগের লক্ষণ আর কারণটা একটু আমরা জানতে চাচ্ছি আপনার নিকট। টমেটোর অন্যান্য কতগুলো আমাদের সবজি ফসল আছে, সবজি ফসল ছাড়াও অন্যান্য দু একটি ফসল আছে যেখানে আসলে ছত্রাক বা ব্যাকটেরিয়া নয়, ভাইরাস রোগটাই সবচাইতে মারাত্মক। এবং টমেটোর ক্ষেত্রেও কিন্তু মোজাইক রোগটা কোনো অংশেই কম না, আমি বলবো। এটা একটা ভাইরাসজনিত রোগ এবং এই রোগটা যদি মাঠে হয় তাহলে পাতায় বা ফলে দেখতে কেমন, এটা আসেন তাহলে আমরা দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোজাইক টমেটো মোজাইক রোগের যে লক্ষণগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি যে মোজাইক রোগের দরুন পাতার অনুফলকে হালকা এবং সবুজ, গাঢ় সবুজ রঙের ছোপ দাগ পড়ে এবং অনুফলকগুলো গুটি আসতে থাকে, পাতা আয়তনে ছোট হয়ে যায়, পাতাটা ছোট হয়ে যায় এবং কুকড়ানো হয়ে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি হলুদ এবং সবুজ রঙের মিশ্রণ, ঝোপঝোপ বা মানে স্ক্যাটার্ডলি ইন্টারমিঙ্গলড উইথ দি ইয়েলো অ্যান্ড গ্রিন কালার, এইটা এইভাবে অবস্থা এবং পাতাগুলো কুকড়ানো অবস্থায় থাকে।
হ্যাঁ, আসলে মোজেক রোগটা দ্বারা আক্রান্ত পাতা কিন্তু আসলে সিভিয়ার কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টমেটোর যে পাতা, এই পাতাগুলো প্রধান কুকড়ানোটা প্রধান রোগ লক্ষণ, এবং লম্বালম্বিভাবে এবং টোটাল এই পাতাগুলো যে স্টান্টিং গ্রোথ, খাটো হয়ে যায়, এই যে দেখা যাচ্ছে, এই কোনোটাই আসলে স্বাভাবিক নয়। এবং এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের গাছে আমরা কাঙ্ক্ষিত ফলন কখনোই আশা করতে পারি না। ভাইরাস দ্বারা এই গাছটা সম্পূর্ণরূপেই এইভাবে ধ্বংস হয়ে যায়। আমরা শুধু পাতা বা মানে ফলিয়ার পার্টে যে আমরা দেখলাম যে কুকড়ানো অবস্থায় হলুদ বা সবুজ রঙের যে মিশ্রণ, এর প্রভাব কিন্তু শুধু পাতাতেই সীমাবদ্ধ থাকে না, এটা এই যে ফলেও আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফলগুলো যদি কাটা যায়, কাটলে এই ধরনের কালো কালো দাগ এগুলো পরিলক্ষিত হয়। এই ধরনের টমেটোগুলো আসলে খাওয়ার অনুপযোগী। স্যার, আমরা তো জানি যে ভাইরাসকে দমন করার চেয়ে প্রতিরোধ করাটাই গুরুত্বপূর্ণ। তো এই হ্যাঁ। ক্ষেত্রে কি আমরা এটা কি দমন করব না প্রতিরোধ করব? এইটা আসলে দমন প্রতিরোধ যাই বলি না কেন আমরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমি আগেই বলেছি, যখনই এই ধরনের ভাইরাস জনিত কোনো রোগ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাছের মায়া না করে তাৎক্ষণিকভাবে তুলে পুড়ে ফেলানো। আর আরেকটা বিষয়, যে যখন এই ভাইরাস কোনো ইনসেক্ট বা কোনো পাখি এগুলা দ্বারা ছড়ায় এক গাছ থেকে আরেক জায়গায়, আরেক গাছে, তাহলে সেই পোকামাকড়গুলো আসলে দমন করা যেতে পারে। আর যেমন তামাকের মোজাইক ভাইরাস হয়, এবং সেখানে এই তামাকের যে সমস্ত রোগগুলো, যে সমস্ত ইনসেক্ট বা পোকামাকড় ছড়ায়, সেই সমস্ত পোকামাকড় একইভাবে এখানেও টমেটো খেতেও ছড়াইতে পারে। সুতরাং এই পোকা দমন ব্যবস্থা একটা করা যেতে পারে। তবে মেনলি যে জিনিসটা, ভাইরাস মুক্ত বীজ ব্যবহার করতে হবে বা চারা ব্যবহার করতে হবে, এবং এই পরিবেশ সংরক্ষণ করতে হবে। ধন্যবাদ। স্যার, শিকড় গিট বা রুট নট, এটিও একটি গুরুত্বপূর্ণ রোগ টমেটোর। এই রোগের কারণ এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলো আমাদেরকে একটু অবহিত করুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, আসলে গুরুত্বের দিক দিয়ে সবগুলো রোগই মোটামুটি গুরুত্বপূর্ণ। অনেক রোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত রোগ, সেগুলোই আপনাদের বইয়ে উল্লেখ করা আছে। তার মধ্যে একটা শিকড় গিট বা রুট নট। তো রুট নট, এর আগে আমরা যে রোগের কারণগুলো আমরা দেখেছি, সেটা হলো ছত্রাক বা ভাইরাস বা ব্যাকটেরিয়া, অথবা শারীরবৃত্তীয় বা স্টোরেজ কন্ডিশনে যেটা হয়, ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার বলে। কিন্তু এই ক্ষেত্রে রুট নট ডিজিজটা হয় সাধারণত নেমাটোড নামে এক প্রকার কৃমি আছে, এবং মেলাডোগাইং ইনকগনিটা এই রুট নট রোগের মূল কারণ। আর যদি লক্ষণ দেখতে চাই, তাহলে আমরা সাধারণতই, যেহেতু রুট নট শিকড় গিট, তাহলে এর লক্ষণটা প্রধানত শিকড়েই দেখা যায়, এবং শিকড়ে গিটের মতো সৃষ্টি হয়। এবং দেখতে আসেন, তাহলে আমরা দেখি এই শিকড় গিট রোগটা কেমন। শিক্ষার্থী বন্ধুরা, এইটা হলো শিকড় গিট বা রুট নট বলে। হ্যাঁ, টমেটো গাছের শিকড়ে এই যে নট বা গিট জাতের কিছু লক্ষণ আমরা দেখতে পাই। মোটা হয়ে গেছে, নুডল ফর্মেশনের মতোই কিছুটা, তবে নুডল ফর্মেশন এবং রুট নট এটা কিন্তু পার্থক্য আছে। এইটা টোটাল রুটটাকেই, শিকড়টাকেই এখানে ফুলায় ফেলছে। এর ভিতরে অবশ্য নেমাটোড বা কৃমি বা আক্রান্ত যে কৃমি, সেই কৃমিটাও এর মধ্যে রয়ে গেছে। আমরা যদি শিকড় গিট টমেটোর আক্রান্ত টমেটো আমরা শিকড় দেখি টমেটো গাছের, তাহলে দেখব এই যে শিকড় গিট, এই গিটগুলো থেকে কিন্তু আসলে এগুলা ভাঙলে এর ভিতর থেকে যে কৃমি, এই যে দেখা যাচ্ছে কেঁচোর মতো কিছুটা, এটা অনেক সময় খালি চোখে দেখা যায় না। খুব মাইনুটলি খেয়াল করলে এবং স্বচ্ছ পানিতে যদি এটাকে প্রিজার্ভ করা হয়, কালেকশন করা হয়, তাহলে হয়তো দেখা যেতে পারে। তাছাড়া খালি চোখেও সাধারণত এগুলো দেখা যায় না। এই নেমাটোডগুলি বা এই কৃমিগুলো কিন্তু এই সমস্ত শিকড়ের মধ্যে, গিটের মধ্যে জন্ম নেয়, এবং টোটাল শিকড় ব্যবস্থাকে, রুট সিস্টেমটাকে ডিস্ট্রয় করে ফেলে। স্যার, আমাদেরকে এখন শিকড় গিট বা রুট নট রোগের দমন পদ্ধতি একটু বলুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
শিকড় কীট বা রুট নট রোগ দমনের একটা সুন্দর পদ্ধতি আছে। আপনারা জানেন যে এটা কৃমি দ্বারা হয় এবং এই কৃমিটা প্রধানতই মেলাডোগাইন ইনকগনিটা, ইভেন মেলাডোগাইন জাভানিকা, এই সমস্ত কৃমি বা নেমাটোড মাটিতে সাধারণত থাকে। এবং এই চারা যদি মাটি পরীক্ষা করে দেখা যায় যে হ্যাঁ এর ভিতরে এই কৃমিটা আছে, এই নেমাটোডটা আছে, তাহলে এই মাটিটা শোধন করে নিতে হবে। মাটিটা শোধন করে নেওয়ার পরেই কিন্তু আসলে চারা আমাদের লাগানো দরকার। আর এরপরে মাটি শোধন ছাড়াও আমাদের যেমন ফুরাডান নেমাটিসাইড, অন্যান্য নেমাটিসাইডও ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করলে পারে এটা মাটিতে ব্যবহার করলে পারে ওই নেমাটোডগুলো এটা গাছকে আক্রান্ত করতে পারে না বা এগুলো দমন করার একটা সুন্দর ব্যবস্থা হতে পারে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা টমেটোর বিভিন্ন গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় স্যারের নিকট জানতে পারলাম। এজন্য স্যারকে ধন্যবাদ। শিক্ষার্থী সহ আপনাকেও ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সংশ্লিষ্ট টিউটোরিয়াল সেন্টারের টিউটরের নিকট থেকে অথবা সরাসরি আমাদের নিকট থেকে জেনে নিন। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ডিন, স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর 1705। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।